নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের জন্য যে ঘটনাটি এনেছি, ঘটনাটি কিন্তু বেশ বড় এবং রহস্যজনক। আশা করি তোমাদের সবার আজকের ঘটনা খুব ভালো লাগবে। তাহলে আর দেরি কেন, একদম সময় নষ্ট না করে চলো চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। আজকের ঘটনাটি অর্কবাবুর লেখা। উনি ওনার অসাধারণ লেখনীতে ঘটনাটি যেভাবে লিখেছেন, আমি যেভাবে পাঠ করেছি তোমাদের হুবহু তুলে ধরার চেষ্টা করলাম। উনি লিখেছেন, আজও অমৃতার দিনটা শুরু হলো চর খেয়ে। বলতে গেলে চরটা উর্মিই তাকে মারল। সকালে উর্মির ঘরে চা নিয়ে ঢুকেছিল অমৃতা। অমৃতাকে উর্মি প্রায় দিনই উঠতে বসতে চড়থাপ্পড় মারে, কিন্তু অমৃতা চুপচাপ সবকিছু সহ্য করে। কলকাতা শহরে ভাত যে অত সস্তা না, তা অমৃতা ভালো মতন জানে। ওর মতন যারা এই শহরে বেঁচে আছে, তারা প্রত্যহ কিল চর গুঁতো খেয়েই না মরে বেঁচে আছে। অমৃতার উপর বিরক্ত উর্মি, তার কারণ হচ্ছে উর্মির মনে হয় অমৃতা ভারী অলস, আর তার উপর কথাও নাকি শোনে না। কিন্তু অমৃতার উপর উর্মির বিরক্ত হওয়ার অন্যতম কারণ হল, অমৃতা আর উর্মি দুজনেই প্রায় সমবয়সী। তাছাড়া দুজনের চেহারার বেশ অদ্ভুত মিল। ওদের দেখলে যমজ বোন বলে মনে হয়। উর্মির রংটা ওর বাবার মতো শ্যামলা। অমৃতার সঙ্গে উর্মির চোখ, নাক, ঠোঁট, এমনকি ঠোঁটের নিচের তিল পর্যন্ত মিল। দাঁড়ানো কিংবা তাকানোর ভঙ্গিতেও মিল। এতেই উর্মি অস্বস্তি বোধ করে। ও বোঝে যে এসব নিয়ে লোকে আড়ালে কথা বলে, অথচ এমনটা হওয়ার তো কথা নয়। ব্যাপারটা কাকতালীয় ছাড়া আর কি। মাস তিনেক হলো এ বাড়িতে কাজে ঢুকেছে অমৃতা। অশোকনগরের মেয়ে অমৃতা। ঝর্ণার মা ওকে দিয়ে গেছে। ঝর্ণার মা এই এলাকায় কাজের লোকের যোগান দেয়। হঠাৎ করেই উর্মি ওর মাকে এসে বলে, মা, অমৃতাকে বিদায় করে দাও, ভারী পাজি মেয়ে, কথা একদম শোনে না, আর কোনো কাজেরও নয়। দেখছি দাঁড়া। না, দেখছি ফেকছি না, ওকে বিদায় করতেই হবে। উর্মি খানিকটা চেঁচিয়েই বলে। উর্মির মা নমিতা দেবী মেয়ের কথা বেশ সিরিয়াসলি নেন। তবে তারও কারণ আছে। নমিতা দেবীর বড় ছেলে কানাডায় সেটেল করেছে, যোগাযোগও খুব একটা রাখে না। তাই ছেলের অনুপস্থিতিতে উর্মি এখন নমিতা দেবীর সব। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ছে উর্মি। রাহুল নামে একটা ছেলের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সম্পর্কও গড়ে উঠেছে। রাহুল দেখতে বেশ হ্যান্ডসাম, বলিষ্ঠ গড়ন, ঘাড় অব্দি চুল। ৪৫ লাখ টাকার মিৎসুবিশি ল্যান্সার চালায় সে। রাহুল বেশ বড়লোক পরিবারের ছেলে। ওদের পোশাক আর আবাসন শিল্পের পারিবারিক ব্যবসা। উর্মির বাবার প্রমোটারির ব্যবসা। তাই সব মিলিয়ে রাহুলের সঙ্গে ঘনিষ্ঠ হতে দ্বিধা করেনি উর্মির বাবা। একদিন বিকেলের দিকে বাড়ি ফিরল উর্মি। বাড়ির সামনে লোকজনের ভিড়। তারা গেটের ওপাশে উঁকি দিচ্ছে। উর্মি তো অবাক, কি ব্যাপার? সে আজ মোবাইলটা অফ করে রেখেছিল। আজ সারাদিনই সে রাহুলের সঙ্গে ওদের একটা নতুন ফ্ল্যাটে সময় কাটিয়েছে। এরকম মাঝে মধ্যেই যায় ওরা, তখন মোবাইলটা বন্ধ রাখে উর্মি। গেটের কাছে মঞ্জির দাঁড়িয়ে। মঞ্জির এই বাড়ির দারোয়ান। উর্মি জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, এত জটলা কেন এখানে? অমৃতা সুইসাইড করেছে ম্যাডাম, মঞ্জির বলল।
উর্মির বুকটা ধক করে ওঠে। কিভাবে? মঞ্জির ফের বলল, গলায় ওড়না পেঁচিয়েছে ম্যাডাম। উর্মি ভয় ভয় জিজ্ঞাসা করলো, ও কখন? এই আন্দাজ দুপুর 3টে কি 3:30 হবে ম্যাডাম। চোখে মুখে অন্ধকার দেখে উর্মি। সেই সঙ্গে অজানা আশঙ্কায় তার অন্তরাত্মা কেঁপে ওঠে। গতকাল রাতেও অমৃতাকে বিদায় করার জন্য মাকে চাপ দিয়েছিল উর্মি। অমৃতার আত্মহত্যার ব্যাপারটা ধামাচাপা দিতে তেমন বেগ পেতে হয়নি উর্মির বাবার। একে তিনি এলাকার প্রভাবশালী প্রমোটার, তার উপর রাজনৈতিক পরিচয়ও বেশ ভালো। পুলিশি রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে আত্মহত্যা উল্লেখ করা হলো। অমৃতার ব্যাপারটা ভুলে যেতে উর্মির সময় লাগেনি, তবে মনের ভিতর একটা খচখচানি ছিলই। অমৃতা মা বাবাকে হারিয়েছিল ছোট্টবেলায়। দূর সম্পর্কের এক আত্মীয়ের কাছে লাথি গুঁতো ঝেঁটা খেয়ে মানুষ। গ্রামে তার নিজের বলতে কেউ নেই, তাই চাকরি ছাড়তে হবে শুনে ভীষণ ভেঙে পড়েছিল অমৃতা। ঝর্ণার মাও রাতারাতি অন্য কোথাও কাজ ঠিক করে দিতে পারেনি। আরো কটা দিন থাকার জন্য উর্মির পায়ে ধরেছিল অমৃতা, কিন্তু উর্মি লাথি মেরে ঠেলে ফেলে দিয়েছিল তাকে। অমৃতার জন্য শোক পালন করার সময় নেই উর্মির, কারণ জীবনের আনন্দের মুহূর্তগুলো বেশ ভালোই কাটছে উর্মির। রাহুল নতুন একটা স্পোর্টস কার কিনেছে। সেই প্রচন্ড গতির গাড়িতে বসে থাকলে আত্মগ্লানি টেরই পাওয়া যায় না। এর মাস 6 পরের ঘটনা। দিনটা ছিল এক ঘন বর্ষার। রাহুলের সঙ্গে ওদেরই প্রজেক্টের একটা অর্ধ সমাপ্ত বহুতলে এসেছে উর্মি। রাহুল আজকাল ক্লাসও খুব কম করে। রিয়েল এস্টেটের ব্যবসায় নাকি সে বেশি সময় দিচ্ছে। আবাসন শিল্পে মন্দা চলছে নাকি এখন। রাহুলের বাবা লোন শোধ করা নিয়ে বেশ টেনশনে আছেন, তাই রাহুল ওর বাবাকে সাহায্য করছে। বেশ বড়সড় ফ্ল্যাট, 2500 স্কোয়ার ফিটের ফাঁকা ফ্ল্যাট। পুরো কাজ তখনও শেষ হয়, জানলায় কাঁচও লাগানো হয়নি। মেঝেতে টাইলস বসানোর পর ঘষাঘষি চলছে বোঝা যায়। উর্মি সেই মুহূর্তে রাহুলকে চুমু খেতে যাবে, এমন সময় রাহুল মুখ সরিয়ে নেয়। কি হলো ডার্লিং? উর্মি অবাক হয়ে জিজ্ঞাসা করে। একটা সিগারেট ধরিয়ে গম্ভীর কণ্ঠে রাহুল জিজ্ঞাসা করলো, সত্যি করে বলো তো, ওই ছেলেটা কে? ছেলেটা কে মানে? উর্মি বেশ অবাক। 17 তলার উপর হু হু বাতাসে ওর চুল উঠছিল। যার সঙ্গে গতকাল বিকেলে প্রিন্স প্লাজায় ঘুরছিলে? রাহুলের কণ্ঠ শীতল শোনায়। উর্মি কাঁধ ঝাঁকিয়ে বলে, কি আশ্চর্য! গতকাল বিকেলে আমি আমার মাসতুতো বোন মুনমুনদের বাড়িতে ছিলাম। ওর বার্থডে ছিল, তোমাকে তো আমি আগেই বলেছি। মিথ্যে কথা বলেই ঠাস করে উর্মির গালে এক চড় মারে রাহুল। সেই চড়ে শরীরটা টলে ওঠে উর্মির। শ্যামলা মুখে আঙুলের লাল ছোপ পড়ে যায়। মাথার ভিতরে বিদ্যুতের রেখা বয়ে গেল যেন। তারপর নিজেকে সামলে নিয়ে উর্মি বলল, বিশ্বাস না হয় তো মুনমুনকেই ফোন। কথাটা শেষ করতে পারল না, দ্বিতীয় চড়টা আবার উর্মির গালের উপর পড়ল। উর্মি আতঙ্কে নীল হয়ে যায়। তাহলে কি আমাকে মারার জন্যই রাহুল এখানে নিয়ে এসেছে? এখন যদি খোলা জানলা দিয়ে আমাকে নিচে ফেলে দেয়? কিন্তু কেন? আমি তো কাল বিকালে মুনমুনদের বাড়িতেই ছিলাম। রাহুল তাহলে প্রিন্স প্লাজায় কাকে দেখলো? ওর শরীরে শীতল চোরা স্রোত বয়ে গেল। উর্মি দৌড় দেয়,
ফ্ল্যাটের দরজা এখনো লাগানো হয়নি। সেই ফাঁকা জায়গায় উর্মির চুলের মুঠি ধরে ফেলে রাহুল। উর্মি থমকে দাঁড়িয়ে পড়ে। ভাগ্য ভালো, রাহুল তখনই টাল সামলাতে না পেরে পড়ে যায়। কিছুটা রক্তাক্ত হয়ে বাড়ি ফিরে আসে উর্মি। অনেকটা সময় বাথরুমে কাটায়, রক্ত পরিষ্কার করে, বাথটাবে শুয়ে থাকে, অঝরে কাঁদে। শরীরের কোষে কোষে রাহুলের প্রতি ঘৃণা করতে থাকে আর ভয় পায়। কে ছিল প্রিন্স প্লাজায় আমার মতন দেখতে? ওর সারা শরীর শিরশির করে ওঠে। রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখে উর্মি। দেখে ফাঁকা একটা ঘর, কাঠের মেঝে, ঠিক মাঝখানে একটা বড় সোফা। কে যেন মুখ ঘুরিয়ে বসে রয়েছে, কিন্তু উর্মি জানে কে কে বসে আছে। ঘরে একটাই দরজা। উর্মি জানে দরজা খুললে কাকে দেখতে পাবে ও। ইউনিভার্সিটিতে আর যায় না উর্মি। সারাদিন ঘরে থাকে। বাড়িতেও আর ভালো লাগে না। মনে হয় কেউ যেন অলক্ষ্যে ওকে দেখছে। বাথরুমে গেলেও সব সময় শরীর শিরশির করে। রাতে ঘুম আসে না, বিছানায় শুয়ে ছটফট করে। এরকমই একদিন রাতে ঘুম আসছিল না, বিছানায় শুয়ে ছটফট করছিল উর্মি। আলো জ্বেলে দেখে রাত 2টো বাজে। ভাবলো একটু চা বানিয়ে খাবে। চা বানাতে কিচেনে গেল উর্মি। দেখে কিচেনে আলো জ্বলছে। ঢুকতে গিয়ে দেখে অমৃতা চা বানাচ্ছে। অমৃতাকে চা বানাতে দেখে ছিটকে বেরিয়ে আসে উর্মি। তারপর থেকেই আরো বেশি আতঙ্ক গ্রাস করেছে ওকে। এই বাড়ি থেকে আমাকে পালাতেই হবে, উর্মি মনে মনে ভাবে। রাতে ঘুম উড়ে যায় ওর। সকালে মা এসে বলে, হ্যাঁ রে, তোর সাথে কথা ছিল আমার। বলো, কি বলবে? মা বলল, জানিস তো তোর বাবার শরীর ভালো না। তোর বাবা তোর জন্য একটা ছেলে পছন্দ করেছে। উর্মি দীর্ঘশ্বাস ফেলে। মুক্তি এত সহজে মিলবে কে জানতো। তাই উর্মি তাড়াতাড়ি করে বলে, তুমি বাবাকে বলে দাও মা, বিয়েতে আমি রাজি। পাত্রের নাম পল্লব। কলকাতা থেকে পাশ করা, সিভিল ইঞ্জিনিয়ার। বড় একটা রিয়েল এস্টেট ফার্মে মোটা মাইনের চাকরি করে। অফিস বালিগঞ্জে, আর সে থাকে গড়িয়াতে। যথারীতি নিয়ম কানুন মেনে উর্মি আর পল্লবের বিয়ে হয়ে গেল। বিয়ের পর নেতাজি নগরে আলাদা ফ্ল্যাট নেয় পল্লব। পড়াশোনা আর কন্টিনিউ করলো না উর্মি। বিয়ের পর শরীর জুড়ে কেমন একটা আলস্য ভর করলো। পল্লব সারাদিন অফিসে থাকে। উর্মি এটা ওটা টুকটাক কাজ আর শপিং করে সময় কাটায়। টেলিফোনে মার সঙ্গে কথা হয়। মাঝে মধ্যে উর্মির দেওর ননদরা আসে, ওদের সঙ্গে কথা বলে সময় কাটায়। উর্মির শাশুড়ি একটা কাজের মেয়ে পাঠিয়েছিলেন, কালো করে শুকনো মতন 16-17 বছর বয়সী একটি মেয়ে। মেয়েটির নাম অমৃতা শুনে চমকে উঠেছিল উর্মি। বলল, না মা থাক, আমার এখন কাজের লোকের দরকার নেই, পরে যখন লাগবে তখন আপনাকে বলবো। বিয়ের 3 মাসের মধ্যেই উর্মির বাবা মারা গেলেন, ব্রেন স্ট্রোক। আর তার ঠিক 6 মাস পরে উর্মির মাও। উর্মিদের কলাবাগানের বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল। বিষণ্ণ শোকগ্রস্ত উর্মিকে আগলে রাখলো পল্লব। পৃথিবীতে উর্মির যে আর কেউ রইল না তা বুঝতেই দিল না। পল্লব ওকে ওর সাথে মালয়েশিয়া নিয়ে গেল। সপ্তাহখানেক ওরা পেনাঙে ছিল। তেলুকবাহাং বীজে অনেক রাত অবধি জেগে থেকে মা বাবার মৃত্যুর শোক ভোলার চেষ্টা করেছে উর্মি।
রিডাং আইল্যান্ডে ঘুরে বেড়ালো, পমপম আর মাবুল আইল্যান্ডেও গেল। বিয়ের পরপরই উর্মি বুঝেছিল পল্লব দারুণ কোমল মনের একটি ছেলে, দারুণ সফিস্টিকেটেড, রবীন্দ্রসঙ্গীত শোনে, গল্পের বই পড়ে, ভালো ভালো সিনেমা দেখে আর ক্রিকেট পাগল। আবার রান্না বান্নার ব্যাপারেও পল্লবের প্রবল উৎসাহ আছে। রান্নার সময় অনেক সাহায্য করে দেয় উর্মিকে। একদিন সন্ধ্যায় পল্লব ঘরে ফিরে এলো, মুখ ভীষণ গম্ভীর। উর্মির বুক ছ্যাদ করে ওঠে। কিছু হয়েছে? কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করে উর্মি। পল্লব গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করে, ছেলেটা কে উর্মি? মুহূর্তেই জমে যায় উর্মি। সেই সঙ্গে প্রবল এক আতঙ্ক গ্রাস করতে থাকে। কোনো মতে ঢোক গিলে বলে, ছেলেটা কে মানে? আজ দুপুরে যার সঙ্গে সাউথ সিটি মলে ঘুরছিলে? ফ্ল্যাটের মধ্যে যেন বজ্রপাত হলো। উর্মি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কি বলছো তুমি? আশ্চর্য! আমি তো আজ সারাদিন ঘরেই ছিলাম, তোমার জন্য মাটন কারি রান্না করছিলাম। ওই দেখো, ওভেনে এখনো আছে। 12টার দিকে তোমার সঙ্গে একবার কথা হলো, কেন তোমার মনে নেই? আমি 3:30টার দিকে ফোন করেছিলাম, তখন ফোন ধরলে না কেন? পল্লবের কণ্ঠস্বর কেমন শীতল শোনাচ্ছিল। ফোন করেছিলে? কখন? মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্পের বই পড়ছিলাম। পল্লব উর্মির আরো কাছে এগিয়ে আসে। ওর চোখ মুখ কেমন কঠোর দেখায়। খানিকটা চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, বিয়ের আগে কি তোমার সাথে কারো সম্পর্ক ছিল? উর্মি কি উত্তর দেবে? ওর সারা শরীর বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, মুখটা তেতো লাগছে, জিভটা কেমন ভারী হয়ে গেছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। আবারও পল্লব বলে ওঠে, বিয়ের আগে ভালোবাসার সম্পর্ক থাকতেই পারে, কিন্তু তাই বলে বিয়ের পরেও এই সম্পর্কটা কন্টিনিউ করা? ছি উর্মি, আমি তোমাকে বিশ্বাস করতাম, আর তুমি কি না? উর্মির সারা শরীর কেঁপে ওঠে। সে জানে পল্লব রাহুলের মতন অসভ্য না, তাই ওর গায়ে হাত তুলবে না। তবে পল্লব আর তার সাথে সম্পর্কটাও রাখবে না, এক মুহূর্ত থাকবে না ওর সাথে। মুহূর্তেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে ওঠে উর্মির কাছে। হয়তো উর্মিকে কলা বাগানের সেই ফাঁকা বাড়িতেই আবার ফিরে যেতে হবে, যে বাড়িতে ওর জন্য অপেক্ষা করে আছে অমৃতা। ওর কাছে সম্পূর্ণ ব্যাপারটা পরিষ্কার। রাহুল বা পল্লব, বাইরে উর্মির বেশে কাকে দেখতে পায় এরা। প্রতিশোধ নিয়েছে অমৃতা উর্মির থেকে। অমৃতার উপর হওয়া অন্যায় অত্যাচারের। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। উর্মির সাথে অমৃতার চেহারা সাদৃশ্য কি শুধুই কাকতালীয়, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য ছিল যেটা উর্মি জানতো? আমাদের কাছে সেটা পরিষ্কার নয়। সেই কারণেই কি উর্মি অমৃতার উপর এতটা বিরক্ত ছিল? অমৃতার উর্মির উপর প্রতিশোধ নেওয়ার ধরনটা কিন্তু বেশ অন্যরকম। সব মিলিয়ে বেশ অন্যরকম একটি ঘটনা, তাই না? কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আর আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের কাছে থাকাও এরকমই দুর্দান্ত কিছু ঘটনা আমাকে পাঠিয়ে দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, rupkathasen2008@gmail.com। সেই দারুণ ঘটনাগুলি আমরা সবাই একসাথে শুনবো, একসাথে শেয়ার করব। কারণ তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানে
বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাথে থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ও হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু, তাহলে যথাসময়ে তোমরা ঘটনার নোটিফিকেশন পেয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার আরেকটি দুর্দান্ত ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।